পাহাড়ের বাঘ, মহানদীর উত্তাল স্রোত আর শাল শিমুলের ঘন রহস্যময় জঙ্গল, প্রকৃতির এই অ্যাডভেঞ্চারাস রূপকে কাছ থেকে অনুভব করতেই আজ আমরা বন্ধু চলে এসেছি ওড়িশার এক অনন্য স্বর্গরাজ্য সাতকোশিয়া। আগামী 2 দিন 3 রাত আমরা হারিয়ে যেতে চলেছি বিশাল টাইগার সিলভার্সের গভীরে। নদীর খাদের রোমাঞ্চকর বোটিং, স্যান্ডবারে ক্যাম্পিং, জঙ্গল সাফারি আর প্রকৃতির বুকেই বন্ধুর নির্ভেজাল আড্ডা, সবকিছু নিয়েই শুরু হচ্ছে আমাদের আজকের লাইফ টাইম এক্সপিরিয়েন্সের গল্প। তাই আর দেরি না করে চলুন আমাদের সাথে উপভোগ করুন সাতকোশিয়ার রোমাঞ্চকর সফর। আওয়ার হ্যাপি প্লেসের আরও একটা ট্রাভেল জার্নিতে তোমাদের সকলকে জানায় স্বাগত। চলো ভিডিওটা দেখো, আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এটা এবছরের প্রথম গ্রুপ ট্যুর ছিল। জানুয়ারি মাসে আমরা সবাই মিলে ছুটি কাটাতে চলে গেছিলাম ওড়িশা সাতকোশিয়া। আর তাই আজকে রাতে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে শালিমার স্টেশন। তাই একটা গাড়ি বুক করে 6 জন মিলে রাতের বেলায় তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম শালিমারের উদ্দেশ্যে। বাড়ি থেকে খাবার দাবার মোটামুটি প্যাক করে নিয়েছিলাম, তাই রাতে খাবার কোথায় খাবো সেই চিন্তা আর আমাদের ছিল না। ওয়েদার বেশ ভালো, তখনও বেশ ঠান্ডা রয়েছে কলকাতায়, তাই সেইভাবেই আমরা প্ল্যানটা করেছিলাম যাতে যাতায়াতের পথটা বেশ প্লেজেন্ট হয়। ঘড়ির সময় বলছে প্রায় 7:30। আমরা এসে পৌঁছালাম শালিমার স্টেশনে। এবার আমাদের ট্রেনের অপেক্ষা করতে হবে বেশ কিছুটা সময়, তারপরেই উঠবো আমরা ট্রেনে, আর তারপর গন্তব্য আমাদের ওড়িশা। আমাদের সবকিছুতে একটু সময় লাগে। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 128 গাড়ির সংখ্যা 12895 শালিমার-পুরী সুপারফাস্ট প্ল্যাটফর্ম क्रमांक 1 से रवाना। চলো চলো, এই আসতে পারবে তো, দুটো হাত আটকে গেছে না। কত নাম্বার আমাদের? তুলতে হবে না, পরিষ্কারই মানে যাবো। হাই, তো আমরা যাচ্ছি 22803 শালিমার সম্বলপুর এক্সপ্রেসে করে শালিমার থেকে। তো ট্রেনটা বেশ পরিষ্কার, আমাদের অনেক আগে ট্রেনটা দিয়ে দিয়েছে, সেই জন্য আমরা উঠে গেছি। আর আমাদের 4-6 জনের সিট পড়েছে কিন্তু একদম একসাথে, তো বেশ মজা হবে, দেখতে থাকো। যেহেতু সবে ট্রেনটা এলো, ফলত বেশ পরিষ্কার চারপাশটা। আর খাবার দাবার প্রথমেই বললাম আমরা নিয়ে এসেছি, তো আমরা নিয়ে এসেছি লুচি, চিকেন বানিয়ে এনেছি। আর এই যে শুভেচ্ছার আজকে যেহেতু নিরামিষ, তাই ওর জন্য আছে মটর আলুর তরকারি, আর তার সাথে মিষ্টিও আছে লাস্ট পাতে, আর এনেছি রুটি। কাল যেহেতু অনেক ভোর ভোর নামবো, তাই আর বেশি দেরি না করে চলো ডিনারটা সেরে রাতে একটু ঘুমিয়ে নেওয়া যাক সবাই মিলে। ঘুম ভাঙতেই আমরা মোটামুটি দরজার কাছে চলে গেছিলাম। বাইরে কুয়াশাটা এত সুন্দর লাগছিল। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকবো আঙ্গুলে, আমাদের ডেস্টিনেশনে। তারপরের থেকে শুরু হবে আমাদের ঘোরাঘুরির পালা। এখন বাজে 7:24, আমরা রেডি আঙ্গুলে নামবো বলে। ট্রেন কতক্ষণ লেট বললি? 30 মিনিট লেট ট্রেন।
চান্দুরে পৌঁছালাম আমরা 7:40, আর এখানে আমাদের অলরেডি গাড়ি চলে এসছে। তো চলো যাই। তাকাও সবাই। গাড়ি প্রথম থেকে বুক করা ছিল, তাই খুব একটা প্রবলেম হয়নি। সবাই মিলে রাত তাড়াতাড়ি করে গাড়িতে নিজেদের লাগেজ ভরে উঠে চললাম। এবার কোথাও একটা দাঁড়িয়ে ব্রেকফাস্টটা সেরে নিতে হবে। ওড়িশার রোড ট্রিপ আমার বরাবরই খুব পছন্দের, তাই এবারও আমরা ঠিক করেছি একটা গাড়ি বুক করে একদম শুরু থেকে শেষ অবধি পুরোটাই আমরা রোড ট্রিপ করব সব জায়গায়। আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হবে টিকাপাড়া। বেশ অনেকটা সময় লাগবে গাড়িতে, তো চলো যাওয়া যাক। আমার ভিউয়ার্সদের মধ্যে কেউ এই ল্যাঙ্গুয়েজটা পড়তে পারলে একটু জানিও তো কী লেখা আছে এখানে। ওড়িশায় আসবো আর সকালের ব্রেকফাস্টে কিছু সাউথ ইন্ডিয়ান খাবো না, সেটা তো হতে পারে না। তো এখানকার একটা লোকাল দোকান থেকে আমরা এরকম সাম্বার বড়া আর অনেক কিছু দেখলাম। ইডলি ছিল, আরও একটা বড়া মতন ছিল, আর ছিল ওড়িশার খুব ফেমাস এই ছানা পোড়া। তো মোটামুটি সব কিছু সাজিয়ে নিয়ে চলে এসেছি। আমার প্লেটটা ঠিক এরকম দেখতে লাগছিল। এরপর আমরা সবাই ছানা পোড়া খেলাম, দুর্দান্ত খেতে। ওড়িশাতে এলে কিন্তু এটা একদম মাস্ট ট্রাই। এই যে টিকাপাড়া দেখাচ্ছে মাত্র 48 কিলোমিটার। চলো গল্প করতে করতে চলে যাব। অবশেষে প্রতীক্ষার অবসান। বন্ধুর এই রোড ট্রিপের গন্তব্য ওড়িশার সাতকোশিয়া। সবুজ পাহাড় আর ঘন জঙ্গলের বুক ছিঁড়ে আমাদের গাড়ি এখন এগিয়ে চলছে এমন একটা জায়গায় যেখানে একদিকে মহানদীর শান্ত নীল জলরাশি আর অন্যদিকে বন্য প্রকৃতির শিহরণ। তোমরা যদি আমাদের এই প্ল্যানটা কপি করে নিজেরাও নিজেদের মতন প্ল্যান করতে চাও, তার জন্য ডেসক্রিপশন বক্সে আমি সব ডিটেলসটা দিয়ে রাখবো। তবে মাস্ট কিন্তু এই রোড ট্রিপটা, যেখানেই যাও তোমরা নিজেরা গাড়ি ভাড়া করে একসাথে সবাই মিলে যাও, আর ওড়িশার এই রোড ট্রিপটা এনজয় করবে, আই গ্যারান্টি ইউ। অবশেষে আমরা চলে এলাম সাতকোশিয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মেন গেটে। আপনারা কি জানেন সাতকোশিয়ার নামটা কোত্থেকে এসছে? ওড়িশা ভাষায় সাত মানে 7 আর কোশ মানে প্রায় 2 মাইল, অর্থাৎ মহানদীর উপরে এই পুরনো নদীর খাত বা গর্জটা প্রায় 14 মাইল বা 22 কিলোমিটার দীর্ঘ। আজ আমরা প্রবেশ করছি পূর্ব পর্বতমালার আর দাক্ষিণাত্যের মালভূমির সন্ধিস্থলে অবস্থিত প্রায় 800 বর্গ কিলোমিটারের এক বিশাল সংরক্ষিত বনাঞ্চলে। জঙ্গলের ভেতরে ঢোকার সাথে সাথেই আবহাওয়া আর এই ফিল দুটোই একদম বদলে গেল। চারপাশের উঁচু উঁচু শাল শিমুলের গাছ আর অদ্ভুত এক নীরবতা। জঙ্গলে কিন্তু চিতাবাঘ, হাতি, সম্বরণ হরিণ আর বিশাল আকারের ভারতীয় বাইসন বা গৌড়ের ঘর। আর সবচেয়ে বড় কথা, শীতকালে এখানে প্রায় 300-রও বেশি প্রজাতির পাখি সমাগম ঘটে। গাড়ির জানলা দিয়ে চোখ রাখছি, দেখি বন্ধুর ভাগ্যে আজ কি বন্যপ্রাণী দেখা মেলে।
স্যাংচুয়ারির ভেতরে ঢোকার আগে দুটো ইম্পর্ট্যান্ট কথা বলে রাখি। এখানে কিন্তু প্লাস্টিক পুরোপুরি নিষিদ্ধ। গাড়ি চালানোর সময় একদম জোরে হর্ন বাজানো যাবে না। আর কোনো পশু পাখি দেখলে কোনোভাবে তাকে চেঁচানো বা তাকে বিরক্ত করাও যাবে না। প্রকৃতির সৌন্দর্য এনজয় করার সাথে সাথে প্রকৃতিকে রক্ষা করাটাও কিন্তু আমাদেরই দায়িত্ব। আর এই স্যাংচুয়ারির ভেতরে একবার ঢুকে গেলে কিন্তু তোমাদের ফোনের কোথাও কোনো নেটওয়ার্ক তোমরা পাবে না, একদম জিরো নেটওয়ার্ক। তাই মেক শিওর ইউ হ্যাভ ডাউনলোডেড ইউর ম্যাপস অ্যান্ড ইউ হ্যাভ ইউর ওন ক্যাশ। মহানদীর সাতকোশিয়া গর্জ হল ভারতের একমাত্র প্রাকৃতিক বাসস্থান, যেখানে দু রকম প্রজাতির কুমির একসাথে বসবাস করে। আর তাদের সংরক্ষণের জন্যই এই পুরো জায়গাটা কিন্তু তৈরি করা। দেখো, ওপরেও কিন্তু ওদেরই একটা প্রতীকী তৈরি করা আছে। তো চলো সবাই মিলে ভেতরে যাই আর তোমাদের সাথেও তাদের পরিচয় করাই। 1975 সালে বিলুপ্তপ্রায় ঘড়িয়াল কুমিরকে বাঁচানোর উদ্দেশ্যে টিকাপাড়ায় এই কেন্দ্রটি তৈরি করা হয়। এখানে কুমিরের ডিম ফোটানো, ছোট বাচ্চা শুরু হওয়া থেকে শুরু করে প্রকাণ্ড বড় বড় কুমির সব কিছু কিন্তু সংরক্ষণ করা আছে। টিকাপাড়ার এই সংরক্ষণালয়ে কিন্তু প্রায় 12 থেকে 15 ফুট লম্বা মগর কুমির দেখতে পাওয়া যায়। যদিও আমরা যখন বোটিং করতে যাব তখন রোদে ওদেরকে বেশ রোদ পোহাতে দেখবো, একদম নদীর চড়ে। অনেক ঘোরা হলো, এবার খাওয়া। ও ওয়াও, बोटिंग किधर से होता है? उधर उधर কোথায়? কি দারুণ জায়গাটা। আমরা পরের দিন ওইরকম টেন্টে থাকবো, কি দারুণ বেশ ভালো কিন্তু প্ল্যানিং, কিন্তু বেশ গুছিয়েই করেছে, যাই বলো, তাই না? সুন্দর, এই জলটা বেশ লেগেছে কিন্তু আমার খুব সুন্দর, একদম সেই মানে একটা ভাইব আছে এটাই। একদম না ভাই, আই এগ্রি। খালি বাঘটা দেখিয়ে দিল। হ্যাঁ, বাইরের ভিউ চলছে, খালি আমরা চলছি। বাঘটা দেখ। জায়গাটা কি দারুণ। আমরা এবার এইখানে পুরো জায়গাটা এইরকম, উফ, কি অসাধারণ, জাস্ট দেখো জলের কালারটাও কি দারুণ। पानी में कुमिर है। ও শেড আছে, নাইস। ফাটাফাটি জলের কালারটা জাস্ট। ও কত পাখি এখানে, ভেরি নাইস। চলো আমরা এবার বোটিং এ যাবো। উফ, কি দারুণ জলটা। আমি এখানে বসে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরাই চালিয়ে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখা দাঁড়া, পরে তুলছি, আমি একটু সেট করে নিই। তোমরা হয়তো ভাবছো যে সাতকোশিয়া মানেই খালি জঙ্গল আর পাহাড়, তা কিন্তু না। আমরা এখন এই মুহূর্তে আছি মহানদীর বুকে, আর এই মহানদীর গভীরেই কিন্তু লুকিয়ে থাকে প্রচুর প্রচুর কুমির। আর ভারতবর্ষের এই টিকাপাড়া অভয়ারণ্য কিন্তু বেশ পপুলার, কারণ এখানেই একমাত্র মগর কুমির এবং তার সাথে বিলুপ্তপ্রায় আরও অনেক প্রজাতির কুমির একসাথে দেখা যায়। চলো আপাতত এই সুন্দর ওয়েদারটা এনজয় করতে করতে মহানদীর বুকে আমরা ভেসে বেড়াই। এই রাইডটা কিন্তু মিস করা একদম চলবে না। আমরা যে কত রকম পাখি দেখতে পাচ্ছি এখানে এসে, আর কতগুলো আমরা এখানে সুন্দর সুন্দর কচ্ছপ দেখেছি, আর তার সাথে কুমির তো আছেই। একদম রোদ পোহাচ্ছিল এরকম কুমিরও দেখেছি। সেগুলো সব ভিডিওতে নেওয়া পসিবল হয়নি, কারণ খুব ফাস্ট ওরা মুভ করে, বাট অনেকগুলো আমরা ফটো ক্যাপচার করেছি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর এন্ডে।
কিন্তু এটা কিন্তু হাইলি রেকমেন্ডেড। প্লিজ তোমরা যদি সাতকোশিয়া প্ল্যান করো, বিশেষ করে শীতকালে কিন্তু এই মহানদী রাইডটা করতেই হবে। ওটা মুখটাই ঘোরা, এর পিঠে চড়েই তো ঘোরা যেত না। বাবা এক্সপেকটেশনটা বেড়ে যাচ্ছে তো। 4-5টা তো টিকিটই দেখে নিয়ে যায়। এসব দেখতে দেখতেই কিন্তু প্রায় বেলা বেড়ে এলো। আমাদের এবার চলতে হবে আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে। আজকে আমরা থাকবো টিকাপাড়া ন্যাচারাল ক্যাম্পে। আর এই যে রাস্তার মাঝখানে এরকম একটা অ্যারো দেওয়া আছে, তোমরা যারা আসছো তাদের জন্য খুব সুবিধা হবে। মোটামুটি এখানকার লোকাল গাড়িতে যারা চালায় তাদের তো জানাই আছে পথ, তবু আমি একবার ভিডিওতে দেখিয়ে দিলাম। পৌঁছেও গেছি ক্যাম্পের সামনে, চলো একবার ঘুরে দেখাবো তোমাদেরকে, আর তারপরে তোমাদেরকে এটা ডিটেলসটাও শেয়ার করে দেবো ভিডিওতে। হ্যাঁ, হতেই পারে, ইনসেক্টস তো হতেই পারে। এইসব জায়গায় ইনসেক্ট থাকবে। আপনারা বসার জায়গা। আমরা ময়নাতে ঢুকছি। কি সুন্দর, পুরো টেন্টের মতনই। ও এখানে একটা আলনা মতন আছে, এখানে খাট। হ্যাঁ, এখানে একটা টেবিল, আয়নাও আছে। গ্রেট। আর এটা একটা আলাদা রুম। এখানে ভাই বাথরুম কোন দিকে? এখানে হচ্ছে আলাদা করে বাথরুম, প্রচুর স্পেস, সবারই এরকম আলাদা করে বাথরুম। হ্যালো সবাইকে, এখন বাজে 1:30 আর আমরা চলে এসেছি আমাদের আজকের স্টে। তো ওই জায়গাটা এত অফবিট, বেশ কিছু ইনফরমেশান দেওয়া আছে এই জায়গাটা নিয়ে। সেটা হচ্ছে আমরা প্রথমে এই জায়গাটা দিয়েই গেছি, আমরা যে মোড়টা দিয়ে এটা ঢুকলাম আপনাদেরকে দেখিয়েছি, সেই মোড়টা দিয়ে আমরা কিন্তু না ঢুকে আমরা চলে গেছিলাম সোজা যেখানে আমাদের ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো ছিল। কিন্তু আমরা এই রোডটা কিন্তু ফার্স্টে ক্রস করতে ভুলে গেছি। সো বেসিক্যালি এই রোডটাই আগে পড়বে। সো যাদের এখানে স্টে আছে তারা কি করে, তারা সকালে এখানে এসে চেক ইন করে তারপরে রেস্ট নিয়ে হয়তো বিকেলের দিকে ওয়াটার অ্যাক্টিভিটিটা করতে যায়। তো আমাদের কেন এই ভুলটা হলো, কারণ এই গোটা রাস্তাটা মানে আঙ্গুল থেকে নামার প্রায় 10 কিলোমিটার পর থেকে যখন এই ফরেস্টের ভেতরে আমরা প্রবেশ করলাম, তারপর থেকে কিন্তু আমাদের কোনো নেটওয়ার্ক নেই এবং ফলস্বরূপ আমরা কোনো ম্যাপও দেখতে পারিনি, জায়গাটা কোথা দিয়ে মিস হয়ে গেছে। এবং সবার কাছে জায়গাটা খুব নতুন এবং আনফর্চুনেটলি আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন এবং তার কাছে ওই জায়গাটা খুবই নতুন, ফলে আমরা সবাই এই জায়গাটা মিস আউট করে গেছি। তো আপনাদেরকে বলবো, যদি আপনারা এখানে আসেন সেম রুটে, তাহলে অবশ্যই কিন্তু গুগল ম্যাপটা অফলাইনে ডাউনলোড করে আসবেন, নাহলে এত অলিগলি চেনাটা একটু ডিফিকাল্ট, যেহেতু পুরোটা ফরেস্ট এবং তার ভেতর এত সুন্দর একটা প্রপার্টি তোমাদেরকে দেখালাম। আর
এখানে আজকে আমাদের স্টে হবে, তবে ওয়েদারটা যতটা এক্সপেক্ট করেছিলাম ঠান্ডা হবে ততটা নয়। ওয়েদারটা অনেকটাই গরম এবং বেশ প্লিজেন্ট, মানে যেহেতু অত ঠান্ডা থেকে এসেছি, কলকাতাতে এখন ভালোই ঠান্ডা পড়ছিল, সেখান থেকে হঠাৎ করে এখানে এসে ঠান্ডাটা একটু কমে গেছে, তো সোয়েটার সব ছেড়ে ফেলতে হয়েছে। বাট সকালে যে ওয়াটার অ্যাক্টিভিটিগুলো দেখালাম সেগুলো কিন্তু অসম্ভব ভালো, মানে 200 টাকায় অতটা সময় আমাদেরকে ওরা আর কি ওয়াটার অ্যাক্টিভিটি করিয়েছে, মানে প্রচুর পাখি সাইটিং করিয়েছি, সেগুলোর ফটো আপনাদেরকে শেয়ার করেছি। আই হোপ আপনারা স্কিপ না করে দেখেছেন। তো আজকে আমরা এখানে স্টে করব। এখন এদের 1:30 থেকে হচ্ছে লাঞ্চ টাইমিং, তো অলমোস্ট 1:40 বাজে। আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি, এবার লাঞ্চ করব। কি আছে লাঞ্চে অবশ্যই দেখাবো। আর আমাদের কিন্তু পুরো প্যাকেজটা, মানে ওদের একদম চেক ইন থেকে চেক আউট সমস্ত কিছু কিন্তু ইনক্লুডেড, এবং তাতে কত খরচ পড়েছে সেটাও কিন্তু আমি সব কিছু জানাবো। চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই হচ্ছে এদের নামটা, নেচার ক্যাম্প তারাভা। আর পুরো জায়গাটাতে কিন্তু ছোট ছোট টেন্টের মতন করে রুমগুলো আছে। আমি রুম ট্যুরটা দেখিয়েছি, খুবই ভালো, মানে আমি এক্সপেক্টই করিনি যে রুমটা এতটা ভালো হবে এখানে। সো আর যতটা ক্লিন, ইভেন টয়লেটটা আমি দেখাবো, টয়লেটটা আমি তখন দেখাতে পারিনি, তাড়াহুড়ো করে, যেহেতু অনেকটা ট্রাভেল করেছি ফ্রেশন আপ হওয়ার জন্য। আমি মানে আমাদের বাথরুমগুলো দেখাবো, যথেষ্ট ভালো। সো হাইলি রেকমেন্ডেড। তবে হ্যাঁ, একটা জিনিসই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের কিন্তু এখানে একদম ফোনে নেটওয়ার্ক নেই। সো এই একটা জিনিস, বাট আই লাইক ইট। সাতকোশিয়া টাইগার রিজার্ভের ভেতরে রয়েছে বেশ কয়েকটা নেচার ক্যাম্প। মূলত ওড়িশা গভর্নমেন্ট এবং ইকো ট্যুরিজম সেল থেকে এদের সমস্ত দেখাশোনা এবং এদের বুকিংসও নেওয়া হয়। সো মেক শিওর বিফোর কামিং হিয়ার ইউ হ্যাভ ইউর প্রি বুকিং। আর যে কোনো জঙ্গলের ভেতরে সাফারির জন্য কিন্তু তোমাদেরকে পারমিশন নিতে হবে, যার জন্য এখানকার বুকিং থাকাটা ভীষণ ভীষণ দরকার। তো এখানে মোট এরকম 7টা থাকার জায়গা আছে, যেগুলো নিয়েই সাতকোশিয়া নামটা হয়েছে। ফলে তোমরা কিন্তু যে কোনোটাতেই থাকতে পারো। কি সুন্দর এই জায়গাটা, দুটো বসার জায়গা করে আছে। আই গেস ওখানে গেলে একটু নেটওয়ার্ক পাওয়া যায়। দেখি যদি বাড়িতে একটু জানাতে পারি, কারণ এখানে একদম ফুল ব্ল্যাঙ্ক নেটওয়ার্ক বেশ অনেকক্ষণ ধরে, মানে অলমোস্ট সকাল থেকে কিছু নেই এই জায়গাটা থেকে। ଓ ତୁମର କଲେ ମାନେ 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 ଷ୍ଟାଫରେ ଦୁଇଟା ଷ୍ଟାଫ ଆସିଛି, ଦୁଇ ତିନିଟା ଷ୍ଟାଫ ମୋବାଇଲ ଆସିଛି তো ঢিপির মতন পাহাড় এদিকটা। আজকে দুপুরের মেনুতে আছে ভাত, ডাল, স্যালাড, একটা তরকারি, একটা না 2 রকমের তরকারি, একটা আলুর তরকারি আর একটা কিছু শুকনো শুকনো লাউয়ের তরকারি, তার সাথে আর থাকবে ডিম কষা। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। তো মোটামুটি এখানে ওরা সার্ভ করেই দিল। চলো এবার বসে খেয়ে নেওয়া যাক দুপুরের লাঞ্চটা। ও আর তার সাথে পাঁপড়ও ছিল। তবে এখানে এসে প্লিজ তোমরা কেউ এক্সপেক্ট করো না যে ভীষণ ভালো কোয়ালিটির খাবার দাবার পাবে। তবে হ্যাঁ, আমরা যেরকম ভেতরে এলাম, এখানে তো নেটওয়ার্ক নেই বললেই চলে, সেইখান থেকে কিন্তু এই খাবারটা বেশ ভালো। খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে একটু রোদটা পড়লেই আমরা বেরিয়ে গেছি জঙ্গল সাফারির উদ্দেশ্যে। তবে আমরা কিন্তু নিজেদের গাড়িটা নিয়েই বেরিয়েছি, আর এই জঙ্গল সাফারিটা নিজেদের মতন করে করছি। এটা কিন্তু তোমরা ইনক্লুড নাও করতে পারো। বেসিক্যালি ওদের এখানে একটা রাতে সাফারি হয়, বাট সেটা আজকে আমাদের হলো না, কারণ ওদের ওখানে একটা বড় বাস লাগে এবং সেখানে অনেক লোককে একসাথে নিয়ে যাওয়া হয়। যেহেতু আমরা 6 জন ছাড়া বাকি যারা ছিলেন ওখানে তারা কেউ রাজি নন, সেই জন্য আমরা নিজেরাই নিজেদের গাড়িটা নিয়ে একটু চারপাশটা ঘুরে দেখছি। এই বড় বড় ঘন জঙ্গল আর তার মাঝখানে সূর্যের আলোগুলো যখন পড়ছে, এত ভালো লাগছে দেখতে। তবে একটা কথা বলে রাখি, টেম্পারেচার কিন্তু আগের থেকে একটু কমছে। দুপুরবেলায় মারাত্মক গরম লেগেছে, জানি না জানুয়ারি মাসেও এতটা গরম কি করে থাকে। তবে বিকেলে যত দিক এগোচ্ছে তত কিন্তু ঠান্ডা বাড়ছে। সুতরাং আমরা সবাই মোটামুটি একটা করে লেয়ারিং করেই বেরিয়েছি। আর যেহেতু জঙ্গলের মধ্যে সবসময় সূর্যের আলোটা পৌঁছায় না, ফলে ঠান্ডার মাত্রাটা একটু বেশি। আমরা এখানে 2-1টা জিনিস দেখব, যেমন ওই ওয়াচ টাওয়ারটা, তবে ফেরার সময় দেখব। ওটার উপরে উঠা যায়, আমরা দেখব যদি পারমিশন থাকে। এই যে এই জায়গাটা হচ্ছে ওয়াচ টাওয়ারে যাওয়ার জায়গা, তবে আমরা একটু সামনেটা ঘুরে আসি তারপর যাব।
দেখতে দেখতে চারপাশটা কিন্তু বেশ অন্ধকার হয়ে আসছে। আর আমরা প্রথমেই গেলাম এখানকার যে সরকারি হোমস্টেটা আছে বা থাকার জায়গা, সেখানে গেলাম, একটু ফটো তুললাম সবাই মিলে চারপাশটা দেখে। আবার আমরা এখন ব্যাক করছি, আর ফেরার সময়তে কিন্তু আমরা ওয়াচ টাওয়ারটাও দেখব। তবে এখানেই একমাত্র আমরা একটু নেটওয়ার্ক পেলাম, তাই ভিডিও বেশি করতে পারিনি, কারণ যে যার বাড়িতে একটু ফোন করেছি। আর বাকি জঙ্গলের পুরো ভেতরটাতে কিন্তু কোনো রকম নেটওয়ার্ক ছিল না। ভুচুন্দা ওয়াচ টাওয়ার। বিকেলবেলায় কেন যে আমরা বেরিয়েছি আমরা সেটাও জানি না, জাস্ট বোর হচ্ছিলাম তাই নিজেদের গাড়িটা নিয়ে বেরিয়ে গেছি। আর এখন একটা ওয়াচ টাওয়ার আছে ওখানে, চলো যাই। এই যে চারপাশটা জাস্ট এইরকম জঙ্গল এবং তাতে কোনো নেটওয়ার্ক নেই। মাঝখানে একটা জায়গাতে নেটওয়ার্ক এসেছিলো 2-3 মিনিটের মতো, তখন আমরা একটু বাড়িতে কল করে নিয়েছি, বাট নেটওয়ার্ক নেই, একটু নেটওয়ার্ক নেই। কারণ এত বড় ফরেস্টে কোথায় আর নেটওয়ার্ক থাকবে। এই যে ওয়াচ টাওয়ার, ও আই গেস সেটাতে ওঠা যাবে কি না জানি না, অনেকটা উঁচু, বেকারি উঠবো হয়তো, কষ্ট হবে। এখন বাজে 5:30, জঙ্গলের ভেতরটা খুব ঠান্ডাও। এই হচ্ছে ওয়াচ টাওয়ার। আর সামনে একটা জলাশয় মতন আছে। কি নিস্তব্ধ জায়গাটা, ওপরে ওঠার কোনো দরকারই নেই। না না হঠাৎ করেই যেন চারপাশটা একটু বেশি অন্ধকার হয়ে গেল। আর এই পুরো ঘন জঙ্গলের মধ্যে একমাত্র দাঁড়িয়ে আছি আমরা 6 জন। সাথে টেম্পারেচারটাও বেশ কমছে, ফিল করতে পাচ্ছি। তাই আর দেরি না করে ক্যাম্পে ফিরে গেলাম। বিকেলে ওরা একটু পকোড়া দিয়েছিল, কফি দিয়েছিল, আর তার সাথে রাতে ছিল চিকেন, একটা আলু ফুলকপির তরকারি আর রুটি। এই দিয়ে আমরা ডিনারটা সেরে ফেললাম। আর এই ছিল আজকে আমাদের ট্রিপের বেশ কিছু ফটো। 3 জন কাপল গেলে যা হয় সব রকমভাবে ফটো তুলেছি আমরা। আর এই হচ্ছে আমাদের গ্রুপ ফটো। আজকের দিনটা এইভাবেই আমরা শেষ করলাম, ভীষণ মজা হলো। তবে ট্রিপ কিন্তু এখনও অনেক বাকি, শুরু করব পরের পর্বে, দেখাবো বাকি অনেক কিছু। তাই জন্য সাথে থাকো, আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানিও। এরকম আরও ট্রাভেল ভিডিও দেখতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের পার্টে। স্টে টিউনড।